এত সহজে তুই পালাইতে পারবি ভাবছস? তোরে পাওয়ার জন্য কি করি নাই আমি? তোর এত পড়ার শখ, বিয়ার পর আমি পড়াইতাম তোরে। আমি তোরে অনেক ভালোবাসি বিহু, সেই ছোট থিকা। তোর সাংসারিক খোঁজখবর সবই আমার জানা। তোর জামাই তো তোরে মানে না, তার মায়ের ইচ্ছাই বিয়া করছে, কোনো স্বীকৃতি দিচ্ছে না তোরে। কেন পইরা আসস তুই শহরে? আমার দরজা এখনো তোর জন্যে খোলা আছে পিহু। তোর হাজারবার বিয়া হইলেও আমি আনিস তোর কাছে টাইনা লইব। তোর চরিত্রে কোটি পুরুষ কলঙ্ক লাগাই দিলেও আনিসের ভালোবাসা এক বিন্দু কমবে না। আমি তোরে বুঝাইয়া কইতেছি পিহু, তুই আমার লগে ফিরা চল। কি পাইছিস শহরে গিয়া? তোরে তো নষ্ট বানাই দিছে ওরা। টিভিতে তোরে দেখার পরে গ্রামে কতজনে সিসি করছে জানোস? এইসব টিভিতে ভালা মানুষে যায় না। এখনো সময় আছে পিহু, তুই আমার লগে চল। প্রিহুলার মাথা ঘুরছে ভন ভন করে, একটু ভয়ে হাত পা সেধিয়ে যাচ্ছে। আনিসের কথা একটুও সুবিধের লাগছে না। আনিস হাত বাড়িয়ে দিল প্রিহুলার দিকে। কালো লোমস্য হাতখানা দেখে গা গুলিয়ে উঠল প্রিহুলার। হাত পা ভয়ে কাঁপছে তার। শুকনো ঢোক গিলে নিয়ে বলল, আনিস ভাই, আপনার পায়ে পড়ি, আমাকে যেতে দিন। আমার সংসার খুব ভালো কাটছে। আমার স্বামীকে নিয়ে একটু অভিযোগ নেই আমার। তার মতো মানুষই হয় না। সে আমাকে অনেক ভালোবাসে। আনিসের চোয়াল শক্ত হলো। প্রিহুলার এই কথাটুকু তার ভালো লাগেনি। হাত থেকে ফোন মাটিতে ছুঁড়ে ফেলল আনিস। ভয়ানক আঁতকে উঠল প্রিহুলা। ভয়ে তাকে চোরাবালির মতো টেনে নিঃশেষ করে দিচ্ছে ক্রমে। পকেট থেকে দড়ি বের করতে করতে বলল আনিস। এতক্ষণ ভালো কইরা অনেক বুঝাইছি তোরে। প্রিহুলার হাত চেপে দড়ি দিয়ে বাঁধতে ব্যস্ত হলো আনিস। হাত পা ছুঁড়ে গলা ফাটিয়ে চিৎকার করলো কিশোরী। আনিস হাসলো গগন কাঁপিয়ে। পকেট থেকে রুমাল বের করে প্রিহুলার মুখ বেঁধে দিল আনিস। গলা কাটা মুরগির মতো ছটফট করলো প্রিহুলা। মনে হচ্ছে মৃত্যু যন্ত্রণাও বোধ হয় এর চেয়ে সহজ তার কাছে। প্রিহুলার আসতে দেরি হওয়ায় প্রিহালকে ব্যাপারী বাড়িতে পাঠিয়েছিলেন রেনু বেগম। রাশিদা জানিয়েছে প্রিহুলা আরও অনেক আগেই বেরিয়ে গেছে। আরিফ হক অসুস্থ শরীর নিয়ে আনিসের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। মেয়ের চিন্তায় অস্থির হয়ে আছেন রেনু বেগম। প্রিহুলা কোথায়? গম্ভীর জমাট পুরুষালী স্বর শুনতে পেয়ে সম্মুখে দৃষ্টি তুলে তাকালেন রেনু বেগম। হিয়ন দাঁড়িয়ে আছে। ওর তল্পকালে চিন্তা আরো দ্বিগুণ হলো রেনু বেগমের। এই মুহূর্তে কি কৈফিয়ত দিবে তাকে? মেয়ের জামাইকে বসার জন্য চেয়ার পেতে দিলেন রেনু বেগম। পূর্বের ন্যায় দাঁড়িয়ে থেকেই কঠোর স্বরে বলল হিয়ন। বসতে আসেনি, আমার প্রিহুলাকে নিতে এসেছি, ডাকুন তাকে। রেনু বেগম কথার প্রসঙ্গ পাল্টাতে চেষ্টা করলেন। অধরষ্টে কৃত্রিম হাসি টেনে বললেন, বসো বাবা, আমি পিহুলারে ডাকতেছি। মায়েরা আমাদের জন্য কতখানি করলো। পিহুর জন্য সুদিন আসতেছে আমাগো। এই ঋণ ভুলবার মতো নয়। তোমাদের কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই আমার। কপালে লাগায় এমন একটা জামাই পাইছি তে আনিছি তো সবাই ধ্বংস করে দিয়েছিল। বরং সেই দিন আনিসের লগে পিহুর বিয়ে হইলে বিরাট ভুল হইয়া যাইত। রেনু বেগমের কথায় কপাল কুঁচকে আসলো হিয়নের। চোখ ঘুরিয়ে একবার পুরো বাড়িটা আবারও দেখে নিল সে। সত্যি আমূল পরিবর্তন এসেছে। তবে কি মেয়েটা মডেলিং, ফটোশ্যুট টুকিটাকি যাই করেছে কেবল নিজের পরিবারের জন্যেই? নীরবে সকল কিছুর ক্ষতিপূরণ দিয়ে গেছে ছোট্ট কিশোরী। অথচ হিয়ন ভেবেছিল তার পাশে মানানসই হওয়ার জন্য নিজের যোগ্যতা প্রমাণে এসব করেছে মেয়েটা। প্রিহুলার গভীর চিন্তা শক্তি অভিভূত করলো হিয়নকে। বোকাশোকা মেয়েটা এতখানি বুদ্ধি খাটিয়ে ভাবতে শিখে গেছে তবে। মা, বুবুরও তো কোনো জায়গায় পাওয়া যাইতেছে না। গ্রামের কয়েকজন নিয়া আইসিরে বাড়িতে গেছে, বাবজান সেখানেও নাই। প্রিহালের কান্নারত বিচলিত স্বরে ভাবনার ঘোর কাটল হিয়নের। এক মুহূর্তের জন্য হৃদস্পন্দন থমকে গেল তার। গোটা ধরিত্রী বুঝি থামিয়ে দিল তার সময়। মন বলছিল এখানকার সবকিছু ঠিক নেই।
প্রিহালের দিকে দ্রুত ছুটে আসলো হিয়ন। মন থেকে চাইছে একটু আগের বলা কথাটা মিথ্যে ভুল হয়ে যাক। পুনরায় প্রশ্ন করল সে। প্রিহালের ভয়ার্থ দৃষ্টি। পেছন থেকে রেনু বেগমের ধরা গলা শোনা গেল। তুমি চিন্তা করো না, দেখিয়া এতক্ষণ কিছু বলি নাই বাবা। তোমার কাকা দুপুরে খাওয়ার জন্য দাওয়াত দিছিল পিহুরে। মায়েরা সেই যে গেল, অহন বাকি কোথাও খুঁজে পাওয়া যাইতেছে না। কথাটুকু বলতে বলতেই গগন পিতারি কান্নায় ভেঙে পড়লেন রেনু বেগম। রাগে সর্বাঙ্গ কাঁপছে হিয়নের। মস্তিষ্ক ফেটে বুঝি রক্তক্ষরণ বইয়ে দিয়েছে সর্বত্র। রাগত্ব দৃষ্টি ফেলে রেনু বেগমের দিকে তাকিয়ে বলল, দুশ্চিন্তা করব বলে ব্যাপারটা লুকিয়ে যাবে? বাকি আর কথা বলে সময় নষ্ট করল না হিয়ন। দিকবিদিক শূন্য হয়ে ব্যাপারী বাড়ির দিকে ছুটল। আনিসের কানে ইতিমধ্যেই খবর এসেছে আরিফ হক গ্রামের কিছু গণ্যমান্য ব্যক্তি নিয়ে তার বাড়িতে হানা দিয়েছে। এই মুহূর্তে এই গ্রামে থাকাটাও তার জন্য নিরাপদ নয়। প্রিহুলাকে নিয়ে অনেক অনেক দূরে চলে যাবে আনিস, যেখানে কেউ তাদের খুঁজে পাবে না। চোখ ঘুরিয়ে এক পলক প্রিহুলার দিকে তাকালো আনিস। মাটিতে পড়ে এখনো কেমন ছটফট করছে মেয়েটা, হাত পা মুখ বাঁধা। প্রায় অনেকটা সময় পূর্বেই গাড়ি পাঠাবে জানানো হয়েছে আনিসকে। তারপরই ফোন বন্ধ করে নিয়েছে সে। এখন যত দ্রুত সম্ভব পালাতে হবে পূর্বধলা গ্রাম ছেড়ে। কয়েক সেকেন্ডের মধ্যে সাদা রং মাইক্রোবাস চলে আসলো। প্রিহুলাকে কোনো রকম টেনে হিঁচড়ে গাড়িতে তুলল আনিস। দ্রুত গাড়ি স্টার্ট দিতে বলল ড্রাইভারকে। গলা ফাটিয়ে চিৎকার করতে চাইল প্রিহুলা। দমবন্ধ হয়ে আসতে চাইছে তার, শরীর টলছে। মনে মনে চাইছে আনিস কোথাও নিয়ে যাওয়ার পূর্বে মৃত্যু এসে তাকে ছিনিয়ে নিয়ে যাক। সোজা রাস্তায় আসতে গিয়েও থমকে গেল হিয়ন। পরক্ষণে উল্টে জঙ্গলের রাস্তা ধরল। গভীর রাত্রিরে জঙ্গল থেকে আসা পোকার ডাক ভয়ানক লোমহর্ষক শোনাচ্ছে। কিছুটা দূরে দৃষ্টি থমকে গেল হিয়নের। মাটিতে গড়াগড়ি খাচ্ছে প্রিহুলার আকাশি রঙা ওড়নাটা। চিনতে 2 সেকেন্ডও সময় লাগেনি হিয়নের। এবার যেন সত্যিই হৃৎপিণ্ড থমকে গেল তার। নিঃশ্বাস বন্ধ হয়ে সর্বশরীর ঘেমে একাকার হয়ে গেল। মস্তিষ্ক ফাঁকা লাগছে কেমন। মন্দ কিছুরই যে ইঙ্গিত মিলল এটা। ফোনের ফ্ল্যাশ চালিয়ে মুহূর্তেই গোটা জঙ্গলের রাস্তা তন্ন তন্ন করে খুঁজল সে। কোথাও কারো চিহ্নও নেই। বুক বেগতিক কাঁপছে হিয়নের। প্রিহুলাকে নিয়ে কোনো দুঃসংবাদ শোনার মতো সাহস তার নেই। ঝাপসা দৃষ্টি নিয়ে কোনো রকম ব্যাপারী বাড়ির দিকে ছুটল। ভেতরে ভয়ানক যন্ত্রণা হচ্ছে। পা শক্তিশূন্য লাগছে কেমন। সদর দরজায় দাঁড়িয়ে আছে রাশিদা। চোখে মুখে তার আতঙ্কের ছাপ। হিয়নকে দেখা মাত্রই বেরিয়ে এসে বলল সে, তোমারে কতবার ফোন করেছি, পিহুরে নাকি কোথাও খুঁজা পাওয়া যাইতাছে না। তোমার কাকা নিজেই তারে দিয়া আসতে গিয়েছিল, অহন তারও খোঁজ নাই। একটু আগে ফোন কইরা কহিল সে দরকারি কাজে বাহির হইছে। আমি জানি এইসব তোমার কাকার কাজসাজি। একটা মানুষ কতটা নির্লজ্জ বেঈমান কেমনে হয়, তোমারে মুখ দেখাতেও লজ্জা লাগতাছে বাবা। তুমি এক কাজ করো, থানায় যাও, তোমার কাকার নামে জিডি করো। হিয়ন স্তব্ধ হয়ে কেবল দাঁড়িয়ে রইল। মনে হচ্ছে হাত পা বেঁধে কেউ অশান্ত সাগরে ফেলে দিয়েছে তাকে। কাকির দিকে ভয়ানক রাগত্ব দৃষ্টি ফেলে বলল সে, কাকাকে একবার খুঁজে পাই, তাকে খুন করে জেলে যাব আমি। আমার ঠিক কোথায় হাত দিয়েছে তার কোনো ধারণাও নেই। সবকিছু তছনছ করে দেব আমি। কথা বলার সময় সর্বশরীর কাঁপছিল হিয়নের। চশমা গলিয়ে লাল চোখ দুটো দৃষ্টিগোচর হলো না রাশিদার। নিজের স্বামীর জন্য ভেতর থেকে ধিক্কার ঘৃণা আসছে। মনে মনে শপথ করেই নিল রাশিদা, সে আর জহিরের সংসার করবে না। হিয়ন বেরিয়ে গেল দ্রুত। অন্ধকার আকাশ ক্রমেই ঘোলাটে ধূসর হয়ে এসেছে। ভোর হবার প্রস্তুতি নিচ্ছে ধরণী। এতটা সময়ের মধ্যে একটুখানিও ছটফটানি কমেনি প্রিহুলার। বন্ধ গাড়িতে করে তাকে ঠিক কোথায় নিয়ে যাওয়া হচ্ছে জানা নেই। তার ডাক্তারের কথা ভীষণ মনে পড়ছে। তাকে কি আর কোনোদিন দেখা হবে না? ভাবতেই কলিজা কামড়ে ধরে। হিয়ন কি প্রিহুলার কথা শুনতে পায়নি? প্রিহুলার পাশে বসে আছে আনিস। বেশ ফুরফুরে মেজাজের মনে হচ্ছে তাকে। তার বহুদিনের স্বপ্ন যে পূরণ হচ্ছে। কেবল আর কিছুটা সময়।
আনিস আগলে ধরে আছে প্রিহুলাকে। এই বিষাক্ত ছোঁয়ার বিষ যেন সর্বাঙ্গ দংশিত করে দিয়েছে কিশোরীর। এর চেয়ে মৃত্যুই শ্রেয় ছিল। আচমকা ঢলে পড়ল প্রিহুলা। আতকে উঠল আনিস। নিভু গলায় বার কয়েক ডাকলো প্রিহুলাকে। কোনো সারা শব্দ নেই। মনের মধ্যে কিঞ্চিত ভয় উকি দিল আনিসের। সামনে থেকে ড্রাইভার বলল, মা, এটা সে কখন থিহা পাগলের মতো ছটপট করতে আছে, একটু শান্ত হয় না। তারে এইভাবে নিয়ে আসা ঠিক হয় নাই। অন্তত ঘুমের ইঞ্জেকশন দেওয়া দরকার ছিল। এখন কি জ্ঞান হারাইছে নাকি? তাহলে কিন্তু বিপদ। কতক্ষণ ধইরা মুখটা বাইধ্যা রাখছেন, শ্বাস নিতেও তো সমস্যা হয়। কথা ড্রাইভারের কথায় দ্রুত প্রিহুলার মুখের বাঁধন খুলে দিল আনিস। শ্বাস প্রশ্বাস চলছে বলে মনে হচ্ছে না। ভয় এবার পুরোপুরি গ্রাস করলো আনিসকে। ড্রাইভার গাড়ি থামিয়ে বলল, এই আদমরা মাইয়া নিয়া অহন হাসপাতালে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। যদি ফুর্তি করার ইচ্ছা থাকে তাহলে যা ইচ্ছা কইরা এখানেই ফাইলা চইলা যান। আনিস স্তব্ধ হয়ে তাকিয়ে রইল নিথর কিশোরীর পানে। নিজের খায়েশ মেটানোর ইচ্ছে থাকলে কবেই এটা পূরণ করে নিতে পারত। সে তো সারা জনমের জন্য চেয়েছিল প্রিহুলাকে। এখানে ফেলে চলে গেলে আনিস কখনোই একা গ্রামে ফিরতে পারবে না। লোকজন তাকে মেরেই ফেলবে। দ্রুত প্রিহুলার শরীরের সমস্ত বাঁধন খুলে দিল আনিস। হলদেটে হাতে অনেকাংশে কেটে রক্ত জমাট বেঁধে গেছে। অচেতনের মতো পড়ে আছে মেয়েটা। ড্রাইভারের কাছে পানি চাইল আনিস। সে জানালো বোতল খালি। সামনে কোনো দোকান দেখতে পেলে গাড়ি থামাতে বলল আনিস। তবে অনেকটা দূরে গাড়ি রাখতে বলল। যদি লোকজনের চোখে পড়ে যায় তবে আর এক সমস্যা বাঁধবে। এই আবছা ভোরে কোথায় দোকান খোলা মিলবে? ভাগ্য বুঝি সহায় হলো। দূরে একখানা টং দোকান খোলা মিলল। আশেপাশে দোকানপাট নেই বললেই চলে। রাস্তাটাও সরুই বলা চলে। দুধারে বিশাল বৃক্ষ রাশি। অনেকটা দূরেই গাড়ি থামিয়ে দ্রুত পানির ব্যবস্থা করতে গেল আনিস। ড্রাইভার পিছনে তাকালো এক পলক। মনে হচ্ছে এই মেয়ে আর বেঁচে নেই। অগত্যা সে সিগারেট ধরাতে বেরুলো। পকেট হাতিয়ে দিয়াশলাই মিলল না। আনিস এক প্রকার দ্রুত এগিয়ে যাচ্ছে দোকানের দিকে। আরেকটু কাছে থাকলেও তাকে ডেকে দিয়াশলাই লাইটার আনানো যেত। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে দোকানের উদ্দেশ্যে হাঁটা ধরল ড্রাইভার। অনেকটা আগেই চোখ মেলে তাকিয়েছে প্রিহুলা। এতক্ষণ যাবৎ দুজনের কথোপকথনই তার কান অবধি পৌঁছিয়েছে। তবে এখন তার হাতে সময় সীমিত। এখনই পালাতে হবে। গাড়ি থেকে বেরিয়ে কোনো রকম খুঁড়িয়ে রাস্তার ধারে ঘন গাছপালার ভেতর চলে গেল প্রিহুলা। ভেজা নরম মাটিতে ক্ষণে ক্ষণে দেবে যাচ্ছে পা। সর্বশক্তি সঞ্চয় করে হেঁটে যাচ্ছে সে। তবে মনে হচ্ছে এই পথে খুব সহজেই আনিস তাকে খুঁজে পেয়ে যাবে। শেষ নিস্তার হবে না তার। বেলা গড়িয়ে গেছে অনেকটা। রাত থেকে থানার বাহিরে বসে আছে হিয়ন। এখনো পর্যন্ত প্রিহুলার খোঁজ মেলেনি। আদেও মিলবে কিনা জানা নেই। শুধু একটা বার কিশোরীকে জীবিত পেলেই হবে, সেটা যে অবস্থায় হোক। পাশে আরিফ হক দুই পা ছড়িয়ে বসে আছেন। ফিরে এসে গাড়ি ফাঁকা পাওয়ায় মাথায় রক্ত চেপে গেছে আনিসের। ড্রাইভারের সঙ্গে এক দফা হাতাহাতি হয়ে গেছে। তবে কোথাও একটা সন্দেহ হচ্ছে। তবে কি ওদের গাড়ি অনুসরণ করে কেউ এসেছিল? প্রিহুলার যে হাল, সেক্ষেত্রে পালাবার মতো অবস্থা নেই তার। তবে কি জহিরের কারসাজি সব? একমাত্র সেই জানে আনিস কোথায় যাচ্ছে। এই গাড়িটা দ্রুত জহিরই ম্যানেজ করে দিয়েছিল। পরক্ষণে ড্রাইভারের ফোন থেকে জহিরকে ফোন করে আনিস। বন্ধ বলছে। রাগে সড়কের উপর ফোন ছুঁড়ে ফেলে আনিস। জহিরের সর্বস্ব শেষ না করা অবধি যে কিছুতেই ক্ষান্ত হবে না সে। জহির কৌশলে তার সঙ্গে বিরাট খেলা খেলল। অথচ সে কত বোকা। ভুরি ভুরি টাকা অনায়াসে দিয়ে দিল জহিরকে। এই টাকা কিভাবে শোধ করতে হয় সেটাও খুব ভালো করে জানা আছে তার। সারা রাত দরজার চৌকাঠে বসেছিল রাশিদা। জমেলা খাতুন সকালে উঠেই সবকিছু শুনেছেন। চিন্তায় কেমন অস্থির লাগছে তার। তবে নিজের ছেলে দোষী এটা মানতে পারছেন না যেন। জহির বাড়িতে প্রবেশ করলো হাত ভর্তি বাজার সমেত। কালকের ঘটনার যেন কোনো আঁচ নেই তার মধ্যে। স্বামীকে দেখা মাত্রই রাশিদা এগিয়ে এসে দ্রুত প্রশ্ন ছুড়ল। কাহিল পিহুরে
বাড়ি পর্যন্ত দিয়া আসছিলেন আপনি? সত্য কইরা কইবেন, খোদার কসম লাগে। রাশিদার কথায় অকপটে জবাব দিল জহির। অর্ধেক যাওয়ার পর পিহু কইল, কাকা আমি যাইতে পারবো না, এবার আপনি চলে যান বাসায়, পরে আমিও কাজে চলে গেছি। কথাটুকু বলেই হাত মুখ ধোয়ার বাহানায় দ্রুত ঘরের ভেতর ঢুকে গেল জহির, যেন সকল প্রশ্ন থেকে পালিয়েছে। রাশিদা কিছু বলল না, কেবল হিয়নকে ফোন করে জহিরের ফেরার খবরটা জানালো। টুনি কাঁদো কাঁদো মুখে বসে আছে। প্রিহুলা নিখোঁজ সে সকালে জানতে পেরেছে। মন ভারী খারাপ হয়ে আছে তার। প্রিহুলাকে খোঁজার জন্যে তাদের বাড়ির উদ্দেশ্যে ছুটে গেল সে। হাত মুখ ধুয়ে সবে বাইরে এসেছে জহির। সদর দরজা দিয়ে দ্রুত বাড়িতে ঢুকে জহিরের কলার চেপে ধরল হিয়ন। রাগত্ব দৃষ্টি নিয়ে চোয়াল শক্ত করে কেবল জানতে চাইল প্রিহুলা কোথায়। ভারী অবাকের ভঙ্গিতে বলল জহির, তুই কি পাগল হইলি বাপ? তোর বউ কই আমি কেমনে জানবো? বাড়ি অব্দি পৌঁছাইয়া দিয়াইতে গেছি বইলা সব দোষ আমার? আরে এই পোলার মাথা খারাপ হইয়া গেছে। ষাট সার আমার কাকা বাপের সমতুল্য ভুইলা যাইস না। গিয়া দেখ এই মাইয়া হয়তো কোনো পোলার হাত ধরে ভাগছে। পুরো কথা শেষ করার পূর্বেই জহিরের চোয়ালে ঘুষি বসালো হিয়ন। নাক ছিটকে গলগলিয়ে বেরুলো রক্তের স্রোত। দুহাতে নাক চেপে ধরল জহির। অন্যায় করেছেন, এখন আবার বউয়ের চরিত্র নিয়ে কথা বলছেন? এর আগেও আনিসের সাথে হাত মিলিয়ে এই নোংরা চক্রান্ত করেছিলেন। আমাকে মিথ্যার জালে ফাঁসিয়ে টাকা হাতিয়ে নিয়ে এই পাকা দালান করেছেন। এত কিছুর পরেও মুখ বুঝেছিলাম শুধু কাকিমার কথায়। এখন যদি না বলেন প্রিহুলা কোথায়, তবে অনেক খারাপ হয়ে যাবে। ব্যাপারী বাড়িতে আজ রক্তারক্তি হয়ে যাবে। ইতিহাস করে যাব এই গ্রামে আমি। জহির স্তব্ধ হয়ে দেখছে স্বীয় স্ত্রীকে। তার মানে ঘরের শত্রু বিভীষণ। রাশিদা নিজের স্বামীর বিরুদ্ধে কি করে গেল? মুহূর্তেই রাগ চরম আকার ধারণ করলো জহিরের। দ্রুত এগিয়ে গিয়ে রাশিদার পেট বরাবর লাথি বসিয়ে দিল সে। আকস্মিক ঘটনায় থমকে গেল হিয়ন। জহির হুট করে এমন কাজ করবে অকল্পনীয় ছিল। পেটে হাত রেখে চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়ল অন্তঃসত্ত্বা রাশিদা। অত্যল্পকালে রক্তিম তরলে মাখামাখি হলো মৃত্তিকা। চিৎকার করে এগিয়ে এলো জমেলা খাতুন। ততক্ষণে পুলিশ এসে হাজির হয়েছে বাড়িতে। কালকেই জহিরের নামে মামলা করেছিল হিয়ন, তার সুবাদেই তাদের আশা। রাশিদার সম্মুখে দ্রুত এগিয়ে গেল হিয়ন। এই মুহূর্তে হসপিটালে না নিয়ে যাওয়া হলে মারাত্মক ক্ষতি হয়ে যাবে। পকেটে থাকা ফোন বেজে উঠল হিয়নের। বার কয়েক বাজল। সেদিকে ভ্রুক্ষেপ নেই তার। একজন মহিলার সহযোগিতায় রাশিদাকে ধরাধরি করে গাড়িতে তুলল। জহিরকে পুলিশ নিয়ে গেল। হাজার কাকুতি মিনতি করেও একটুখানি সময় পায়নি সে। রাশিদার বিবশ মুখের দিকে তাকিয়ে তার কলিজা কামড়ে ধরল। সম্মুখে গিয়ে একটুখানি ছুঁয়ে দিতে পারল না সে। কষ্টের দহন তার ভিতর চালিয়ে দিল। হিয়নের ফোন অনবরত বাজছে। অপরিচিত নাম্বার। বিরক্ত হয়ে এক পর্যায়ে রিসিভ করলো সে। ওপাশ থেকে প্রিহুলা কান্নারত কম্পিত স্বর শোনা গেল। ডক্টর আমাকে নিয়ে যান, আনিস আমাকে খুঁজে পেলে আর কখনোই আপনাকে পাবো না আমি। প্রিহুলার কণ্ঠস্বর পেতেই এক মুহূর্তের জন্য থমকে গেল হিয়ন। প্রিহুলা কোথায় আছে কেবল এইটুকু বলেই লাইন কেটে দিল। পাল্টা আর কিছু জিজ্ঞেস করতে পারল না সে। বক্ষস্থল কাঁপছে বেগতিক। চলন্ত গাড়িতে ছটফট করছে রাশিদা। গ্রাম্য এক মহিলা এসেছে সঙ্গে। সে বারংবার রাশিদার মাথায় গায়ে হাত বুলিয়ে যাচ্ছে। সর্বশরীরে কাদায় মাখামাখি। ধান ক্ষেতের কার্নিশ ঘেঁষে বসে আছে প্রিহুলা। আনিসের কথা মনে হলেই ভয়ে সর্বাঙ্গ কাটা দিচ্ছে। নোংরা কাদামাটি দেখে হয়তো আজ জঙ্গলে প্রবেশ করেনি আনিস। খানিকটা যেতেই শক্তি ফুরিয়ে এসেছিল প্রিহুলার। ওই নোংরা তরল কাদায় নিজেকে ডুবিয়ে নিয়েছিল সম্পূর্ণ। প্রায় ঘন্টা খানেক এভাবেই ছিল। নিথর দেহ যে আর চলছিল না। সর্বশক্তি নিয়ে উঠে এসেছে সে। রাস্তায় অনেকেই কেমন অদ্ভুত দৃষ্টি নিয়ে দেখছিল প্রিহুলাকে। চেহারা বোঝার কোনো রকম উপায় নেই। মনে এখনো ভয় বেশ শক্তভাবেই আঁকড়ে ধরে বসে আছে। আনিস যদি আশেপাশেই থাকে। উল্টো পথ ধরে একটা গ্রামের দিকে চলে এসেছে প্রিহুলা। বেশ কয়েকজনকে বলেও ফোন মেলেনি। একজনকে অনেক কাকুতি মিনতি করে ফোন মিলেছে।
কেবল জায়গাটার নাম জেনেই হিয়ানকে কল করে জানিয়ে দিয়েছে। সম্মুখে ডোবা দেখতেই গুটি গুটি পায়ে এগিয়ে গেল। মুখের কাদাটুকু তুলতে ব্যস্ত হলো। পুরো শরীর দ্বিগুণ ওজন ধারণ করেছে যেন। হিয়ানের কথা মনে হতেই ফুপিয়ে কান্না আসলো। মনে মনে চিৎকার করে ডাকলো তাকে, যেন দ্রুত উদ্ধার করতে আসে তাকে। প্রিহুলা,